এটা তো আসিফের বাবার কণ্ঠ। সুমি পুরো আঁতকে ওঠে। আসিফের বাবা তো মারা গেছে, তার আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর সুমি অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সুমি যা দেখল তাতে কি সুমি আরো বেশি অবাক হয়ে গেল। কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাইরে থেকে সেই ঘরের ভেতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। সুমি বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। এরপর সুমি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা, আপনি কার সাথে কথা বলছিলেন? সুমির কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক উত্তর দেয়, আমি আমার কার সাথে কথা বলবো, আমি তো চুপচাপ এখানে বসেছিলাম। সুমি এরকম উত্তর শুনে আর কিছুই বলতে পারেনি আসিফের মাকে। সুমি শুধু ভাবছিল, তাহলে কি সে ভুল কিছু শুনছে? এরপর ভাবলো হয়তো ভুল কিছুই শুনেছে, না হলে মৃত মানুষ কি আবার কখনো ফিরে এসে কারোর সাথে কথা বলতে পারে নাকি? এরপর সুমি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, সুমি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখিয়ে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন। আসিফ এবং আবির তাকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউ বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কারোর বাঁচা উচিত হবে না, তোরা বাঁচবে না, ও সবাইকে রাখছে, সবাই তার কাছে যাবে। এটুকু কথা বলেই পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কেউ বুঝতে পারে না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাইরে কোথায় যাচ্ছে সে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সুমি তিনজনই ছুটতে থাকে। যতক্ষণে তারা বাড়ির বাইরে পৌঁছালো, দেখলো বাড়ির সামনে রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখে বুঝতে পারল যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে থামাতে তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক আবির, আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগেই তাদের মা পৃথিবীর মায়া ত্যাগ করে উপরের দুনিয়ায় চলে যায়। ডাক্তার তাদের মাকে মৃত ঘোষণা করেন। এরপরে আবির, আসিফ, সুমি তিনজনেই কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবারের তৃতীয় শোক নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরের একটি কবরস্থানে দাফন করে দেয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনা ভাবে, কিন্তু আবির, আসিফ আর সৌমি তো জানে যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছেন। কিন্তু কি ঘটে থাকতে পারে, এটাই কারোর মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনেরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। একসাথে পরিবারের এতগুলো সদস্যর ধীরে ধীরে মৃত্যু তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যই এর কোনো সমাধান করতে পারছেন না বা উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি করবে? এরপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়।
আবির, আসিফ আর সুমি শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলোকে হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর সুমি আসিফ এবং আবিরকে আগের ঘটা সব ঘটনা খুলে বলেন। সুমির দেখা সেই অদ্ভুত ঘটনাগুলো সে তাদের জানায়। সুমি বলে যে মা অনিকার মতো বেশ কিছুদিন ধরেই খুব একা একা থাকতো এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুইজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরো বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাতে সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না, সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সুমিকে বাড়িতে একা রেখেই তারা বাড়ির বাইরে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল, ঠিক সেই সময়ে তার মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে স্বাভাবিকভাবেই বলল, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একটা বড় সর্বনাশ ঘটে গেছে। তোদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সবকিছু পুড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। মামার মুখে হঠাৎ এই কথাটা শুনে আসিফ ভয় আটকে ওঠে। সে জানে যে সুম্মে একা বাড়িতে রয়েছে, তাহলে তার আবার কিছু হয়নি তো। এরপর আসিফ আবিরকে কল দিয়ে এই আগুন লাগার কথাটা জানায়। আবিরও এই একই রকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভয়ে আটকে ওঠে এবং সুম্মের কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনেই খুব দ্রুত বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই আবারও সেই হাজারো মানুষের ভিড় দেখে তাদের হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতে দেখলো তাদের বাড়ি আর এখন তাদের বাড়ির পুরনো অবস্থায় নেই। পুরো বাড়ি পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আবির এবং আসিফ পাগলের মতো সুম্মিকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পাটির উপর সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা হয়েছে। সাদা কাপড়টা সরাতেই তাদের আর চিনতে বাকি রইল না যে এটাই তাদের সুম্মি। সুম্মির পুরো শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে। লাশটা দেখে চেনার উপায় নেই যে এটা কার লাশ, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যায় যে এটা স্পষ্ট একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে সুমি ছাড়ার কোনো মেয়েও ছিল না। আসিফ পুরো কান্নায় ভেঙে পড়ে। আবিরও কান্না করছিল, তাও সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ ও গোয়েন্দা দল আসে। এর আগেই ফায়ার সার্ভিসও চলে এসেছিল। তারা নানান তদন্ত করার পর অবশেষে জানাইছে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আর এই মেয়েটা অর্থাৎ সুমি সে সময় রান্নাঘরে ছিল, তাই সে সাথে আগুনে পুড়ে মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তাদের পরিবারের সদস্যদের এইভাবে মৃত্যু ঘটেই চলছিল। প্রথমে 5 বছরের বাচ্চা মেয়ে আনিকা ছাদ থেকে পড়ে মারা গেল। এরপর আবির এবং আসিফের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেল। আর এবার সুমি গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল। এই সব কিছু কি শুধু দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু? একসাথে একই পরিবারের এতগুলো দুর্ঘটনা মোটেও স্বাভাবিক ছিল না। কেউ এগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছিল না। এদিকে এর পেছনে কি কারণ থাকতে পারে এটাও বুঝতে পারছিল না কেউ। এবার যেন শুধু মৃত্যুকেই বরণ করে নেয়ার জন্যই বেঁচে রইল আবির এবং আসিফ। সুমির দাফন কাজ শেষ করার পর যখন তারা কবরস্থান থেকে বের হলো, তখন আবির আসিফের কাছে গিয়ে বলল, মাইয়া, আমি তো জানি এইসব দুর্ঘটনাগুলো কে ঘটাচ্ছে আর কেন ঘটাচ্ছে। এগুলো একটাও দুর্ঘটনা ছিল না ভাইয়া, এসবই ছিল খুন। আনিকা ভাবি এবং মা 3 জনকে খুন করা হয়েছে। আবিরের কথা শুনে আসিফ পুরো আটকে ওঠে। এরপর আসিফকে বলল, কি বলছিস এসব? তুই কি করে জানলি যে এগুলো দুর্ঘটনা না খুন? তাহলে বল কি খুনগুলো করেছে। এরপর আবির কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর উত্তর দেয়, আমার মনে হয় সেই গ্রামের লোকগুলোর বলা কথাগুলোই ঠিক হচ্ছে।
লোকগুলো বলেছিল ওইটা একটা অভিশপ্ত কবরস্থান, আর ওইখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের কারোর আত্মায় আর শান্তি পায় না। তারা আবার তাদের পরিবারের কাছে ফিরে আসে এবং তাদের পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের বলা কথাগুলোই ঠিক। আমাদের বাবার আত্মা আমাদের পরিবারে ফিরে এসেছে এবং সেই আনিকা মা এবং সৌম্যকে খুন করেছে। তবে তুমি বলো, একসাথে এতগুলো দুর্ঘটনা হয় কি করে? আবিরের কথা শুনে আসিফ এবার খুব রেগে গেল আর আবিরকে বলল, তুই কি আসলেই পাগল? এসব অভিশপ্ত বলে কিছু হয় না। মৃত্যুর পর মানুষের আত্মা ফিরে আসে না। এসব কিছু কেবল একটা দুর্ঘটনা ছিল। তুই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না আমায়। আবির একটা ভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবরই জিদি স্বভাবের ছেলে। সে কিছুতেই এই অভিশপ্ত কথাটা মেনে নিতে রাজি না। তাদের বাড়ি থেকে তাদের মামার বাড়িটা খুব একটা দূরের না। তাই রাতে আবির এবং আসিফ তার মামার বাড়িতে থাকতে যায়, কারণ তাতে নিজেদের বাড়ি আর এখন থাকার উপযুক্ত নেই। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ এবং আবিরকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছিল। তাদের আর এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না। তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল। তাদের সবার কথার মাঝখানে হঠাৎ আসিফ উঠে বলল তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে কেন যেন তাকে যেতে বলেছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করলো, বলল আজ এমন একটা দুর্ঘটনা ঘটলো, তাই আজ আর এত রাত করে অফিসে যেতে হবে না। কিন্তু আসিফ কারোর কোনো কথাই শুনল না। সে বলল তাকে নিয়ে ব্যাংকে কি সমস্যা হয়েছে। আবির তার সাথে যেতে চাইলে সে আবিরকেও যেতে না করলো। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে অফিসের পথে ছুটল। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল আর রাতের বেলাতে শিশুটা ভুল অফিসে যেতে চাচ্ছে। এরপর এটা নিয়ে আর বেশি কিছু ভাবল না সে। রাত তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরেই একা একা বসেছিল আবির। এরপর ভাবল এত রাত হয়ে গেছে, এখনো তার ভাইয়া বাড়িতে আসছে না কেন। এটা ভাবতে ভাবতে তার মোবাইলে আসিফের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বারটা দেখে আবির দ্রুত কলটা ধরল। কলটা ধরতেই ওপাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল সে কোনো কিছু একটা দেখে প্রচুর ভয় পেয়েছে। আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আমায় বাঁচা ভাই, সে গ্রামের লোকগুলো কথাই ঠিক হয়েছে। বাবার আত্মা আবার ফিরে এসেছে। আমায় আমায় বাঁচা। এইটুকু বলি আসিফ কলটা কেটে দিল। আর আবির কথাটা শুনে পুরোই আঁতকে উঠল। সে কিছুই বুঝতে পারছিল না আসিফ হঠাৎ করে এইসব কথা বলছে কেন। এবার কি তাহলে আবার আসিফের কোনো বিপদ হলো? আবির কথাটা ভাবতেই বেশ ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সব সদস্যদের হারিয়েছে। এখন যদি আসিফেরও কিছু হয় তাহলে সে বাঁচবে কি নিয়ে? এরপর আবির আসিফের নাম্বারে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পায় সে। এবার তার চিন্তা যেন আরো বেড়ে যায়। সে দ্রুত তার মামার ঘরে যায়। এরপর আবির তার মামাকে সব কথা খুলে বলে। আবির বলে যে আসিফ হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাঁদতে কাঁদতে একটু আগে আবিরকে কল দিয়েছিল। এরপর হঠাৎই কলটা কেটে যায়। এরপর থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবিরের মামাও কথাটা শুনে বেশ চমকে ওঠে। সেও আবিরের মতো বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আবির এবং তার মামা দুজনে মিলেই খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসিফকে খুঁজতে যায়। প্রথমে তারা আসিফের ব্যাংকের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরো বেশি অবাক হয়, কারণ সেখানে গিয়ে তারা জানতে পারে যে আসিফ আজ রাতে অফিসেই আসেনি বা তাকে জরুরিভাবে কেউ অফিস আসতে বলেনি। তারা কথাটা শুনে পুরোই অবাক হয়ে যায় আর ভাবে আসিফ শুধু তাদেরকে মিথ্যা কথা বলে এত রাতে বাড়ি থেকে বের হলো কেন। তাদের চিন্তার মাত্রা যেন আরো বেড়ে গেল। এরপর আবির এবং আবিরের মামা শহরের অনেকগুলো রাস্তা ঘুরে বেড়ায় আসিফকে খুঁজতে, কিন্তু কোথাও আসিফকে খুঁজে পায় না তারা। এর ভেতরেও আসিফকে অনেকবার কল দেয় আবির, কিন্তু সেই একইভাবে বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায় সে। এইভাবে দেখতে দেখতে রাত প্রায় 3টা বেজে যায়। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ আবির এবং তার
মামা লক্ষ্য করে যে রাস্তায় একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশও সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ অবাক হয়। তারা ভাবে যে এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন। এরপর আবির এবং তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে যায়। এরপর ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার পর তারা যা দেখল তা দেখে তারা পুরোই আঁতকে উঠল। তারা দেখল যে একটা গাড়ি রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। গাড়িটা দেখে তাদের চিনতে বাকি রইল না যে আরে এটা তো সেই গাড়িটা যে গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল। তারা গাড়িটা দেখে আঁতকে উঠে কাঁদতে থাকে। এরপর গাড়ির একটু কাছে যেতেই তারা দেখল যে আসিফের রক্তাক্ত শরীর গাড়ির ভেতর পড়ে রয়েছে। আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনেই পুরো নির্বাক হয়ে গেল। তারা কিছুই বুঝতে পারছিল না, তারা কল্পনাও করতে পারছিল না যে আসিফ মারা গেছে। তারা ভাবতে লাগলো যে আসিফ এইভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে। আসিফ তো বেশ ভালো গাড়ি চালাতে পারে। এরপর সেখানকার পুলিশ তাদের জানালো যে আসিফের গাড়ি হয়তো ব্রেক ফেল করেছিল, তাই সে ব্রেক নিয়ন্ত্রণ করতে না পেরে এই গাছের সাথে গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। এরপর আশেপাশের সব মানুষেরা এই অ্যাক্সিডেন্টের শব্দ পেয়ে সেখানে ছুটে আসে এবং পুলিশের খবর দেয়। যদিও একটু নিজের চোখে এই দুর্ঘটনাটা হতে দেখেনি, কিন্তু নিঃসন্দেহে এটি একটি বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা রাত প্রায় 12টার দিকে ঘটে। কথাটা শুনে আবিরের মামা বেশ অবাক হয় এবং চমকেও যান, কারণ সে জানত যে তার গাড়িতে কোনো রকম সমস্যা ছিল না, আর ব্রেকে সমস্যা থাকার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল করলো কিভাবে? আবির এবং তার মামা কিছুক্ষণ চুপচাপ সেখানে বসে রইল। আবির জানে যে এটা কেউ সবাই একটা স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ভেবে উড়িয়ে দিবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক দুর্ঘটনা না, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা সেই শেষ কথাগুলোই ঘুরতে থাকে। আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর বলা কথাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে। আবির বুঝতে পারে যে তার ধারণাই ঠিক ছিল, তার বাবার আত্মা আসলে আবার ফিরে এসেছে এবং সেই এক এক করে তার পরিবারকে, সদস্যদেরকে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমে আনিকা, তারপর তাদের মা, এরপর সুকমি, আর এখন তার বড় ভাই আসিফকেও খুন করেছে সে। এইভাবে সবাইকে খুন করছে সে, আর এখন শুধু একজনই বেঁচে আছে। আবির জানে যে এরপর সে একজন ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে। সে একজন কেউ তার বাবা খুন করবে। সে একজন আর কেউ না, হ্যাঁ, সে বাকি একজন আবির নিজেই। আবির জানে যে এরপর সে নিজেও মারা যাবে, তার মৃত্যু অতি সামনে ঘটে। পরিবারের বাকি সদস্যদের মতো সে হয়তো কোনো এক দুর্ঘটনায় মারা যাবে। তার মৃত্যুর এবার কেউ ঠেকাতে পারবে না। এরপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। আসিফের লাশকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানা আর আত্মীয় স্বজনেরা আবার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে এখন যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, কারণ সে 2 মাসে কয়েকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন। তার অনুভূতিগুলো এখন যেন মারা গেছে। সে একজন জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবার কর্মকাণ্ড দেখছিল। এরপর শহরে একটি কবরস্থানে আসিফেরও দাফন কাজ শেষ করা হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনেরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে বাড়ি যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে রাত থাকতে বলেন, কিন্তু আবির অনেকটা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। সে এক একে অন্ধকারে সেই আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভিতরে বসে থাকে। তার মামাকেও সে এখান থেকে চলে যেতে বলে। আবির তার মামাকে বলে সে একটু পরেই তার বাড়িতে যাবে, এখন সে একটু একা থাকতে চায়। এরপর আবিরের মামাও আবিরকে ছেড়ে তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির শুধু একা একা চুপচাপ বসে থাকে। সে যেন জানে তার মৃত্যু অনেক নিকটে চলে এসেছে। হয়তো একটু পরেই এই বাড়িতেই তার মৃত্যু ঘটবে, হয়তো একটু পরেই সে তার পরিবারের বাকি সদস্যদের কাছে ওপারের দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল।
এরপর হঠাৎ সে ভাবল আসলে কি এই অভিশাপ থেকে বেঁচে ফেরার আর কোনো উপায় নেই? আসলে কি মৃত্যু নিশ্চিত? আসলে কি তার বাঁচার আর কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কি তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নেই? এরকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খায়। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে এসব প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সব উপায় একমাত্র সেখানে পাওয়া যাবে যেখানে তারা তার বাবার কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। তাকে সে অভিশপ্ত কবরস্থান তার পাশেই ফিরে যেতে হবে, কারণ একমাত্র সেখানকার লোকেরাই তার বাবার কবর দেওয়ার আগে থেকেই তাদের নানানভাবে সতর্ক করার চেষ্টা করেছিল। নিশ্চয় এখন তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আবির আর কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় যে করে হোক তাকে আবার তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানে হয়তো সে এই অভিশপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি পাবে। কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষায় তাদের বাড়িতে সারা রাত বসে রইল। সকাল হলেই সে রওনা দিবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে যেই ভোরের সূর্যের আলো উঁকি দিয়েছে, ঠিক সেই সময় আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার মামা বা অন্য কাউকে কিছু না বলেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় অনেকটা সময় বসে থাকার পরে অবশেষে সে তার গ্রামের বাড়ি পৌঁছালো। গ্রামের বাড়ি পৌঁছে সে আবার পুরো দ্বন্দ্বে পড়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।